মা, তুমি হুট করে আমাদের উপর অমন রাগ করে সদর দরজাটা একেবারে বন্ধ করে দিচ্ছ কেন? আমি তো পড়াশোনা শেষ করে কবিতাকে বিয়ে করে একেবারে নিজের ঘরেই ফিরে এলাম। তুই আমার অমতে এই অচেনা মেয়েটাকে হুট করে ঘরে নিয়ে এলি কোন সাহসে রঞ্জন? তুই একবারের জন্যও আমার কথা ভাবলি না? নিজের ইচ্ছায় বিয়ে করে চলে এলি। কবিতা গরিব ঘরের এতিম মেয়ে বলেই কি তোমার ওকে নিজের ঘরের বউ হিসেবে মেনে নিতে এত বড় সমস্যা হচ্ছে মা? ও তো ভালো মনের মেয়ে। গরিব হওয়াটা এখানে কোনো বড় সমস্যা নয় রঞ্জন। তুই আমার একমাত্র ছেলে হয়ে এত বড় একটা কথা আমার কাছে একেবারে লুকিয়ে রাখলি কি করে? ওটাই আমার কষ্ট। আমি তো এসে তোমাকে সব কথাই বললাম মা। এখন তো আমরা বিয়ে করে নিজেদের ঘরেই চলে এসেছি। তুমি রাগ ফেলে আমাদের দুজনকে ঘরের ভেতর একটু জায়গা দাও। আমি তোকে এই ঘরে এখন থাকতে দেব না রঞ্জন। আমারও তো ইচ্ছে ছিল নিজের চোখে দেখে শুনে তোর একটা ভালো বিয়ে করানোর। তুই সব শেষ করলি। তুমি হুট করে ওদের দুজনকে অমন করে তাড়িয়ে না দিয়ে ঘরের ভেতর মেনে নিলেই তো পারতে শান্তি। মেয়েটা তো দেখতে শুনতে বেশ ভালোই ছিল, মায়াবী চেহারা। তুমি তো তোমার অলস ছেলের স্বভাবের কথা ভালো করেই জানো। রঞ্জন নিজে তো একটা কাজও করে না। এই মেয়েটার পুরো জীবনটা ও একেবারে নষ্ট করে দিল। রঞ্জন তো পড়াশোনা শেষ করে এই সবে গ্রামে ফিরল শান্তি। ও একটা ভালো কাজ খুঁজে নিলে তো এই নতুন মেয়েটার জীবন অমন করে একেবারে নষ্ট হয়ে যেত না। মেয়েটা হয়তো এখনো সহজ সরল, তাই রঞ্জনের অলস স্বভাবের কথা একটুও সে জানে না। আমি যদি আজ ওদের চটপট মেনে নিতাম, তবে রঞ্জন জীবনেও কোনোদিন নিজেকে শুধরাতো না। তুমি নিজের একমাত্র ছেলের উপর এতটা কঠোর হচ্ছ কি করে শান্তি? ওরা এখন এই গায়ের অভাবের দিনে কোথায় যাবে, খাবেই বা কি? আমার চিন্তা হচ্ছে। ওরা এখন নিজেদের মতো করে কষ্ট করে হলেও একটা সংসার চালাক। রঞ্জন যখন নিজের খাটুনির পরিশ্রমে অন্ন জোগাড় করতে শিখবে, তখনই আমি ওদের এই ঘরে ফিরিয়ে আনবো। আমি তো এখন নিজের কোনো মামার বাড়িতেও আর কোনোদিন ফিরে যেতে পারবো না। তুমি তো ভালো করেই জানো আমার এই দুনিয়ায় নিজের বলতে আর কেউ নেই। আমার এই নিজের অলস জেদের জন্যই আজকে তোমার মতো একটা সরল মেয়ের এমন বিপদের অবস্থা হলো কবিতা। আমি তোমাকে নিজের ঘরে একটু আশ্রয় দিতে পারলাম না। তুমি অমন করে নিজের মন খারাপ করে একেবারে হাল ছেড়ে দিও না গো। চলো আমরা দুজনে মিলে একটা নতুন জায়গায় সুখে শান্তিতে নিজেদের মতো করে সংসার করব। কিন্তু আমরা হুট করে এই অচেনা জায়গায় কিভাবে নতুন করে সংসার করব কবিতা? আমাদের তো মাথা গোঁজবার মতো কোনো নিজস্ব জায়গা বা একচিলতে জমিও নেই। আমাদের থাকার জন্য কোনো বড় জায়গার দরকার হবে না। একটা বুদ্ধি আছে আমার কাছে। তুমি আগে আমার সাথে চলো, তারপর তোমাকে আমি সব খুলে বলছি। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কবিতা? তোমার মনের ভেতর কিসের এত বড় গোপন বুদ্ধি ঘুরপাক খাচ্ছে? আমাকে একটু চটপট খুলে বলো না। কবিতা, তুমি এত কম সময়ের মধ্যে এই নদীর জলের উপর এত সুন্দর একটা ঘর বানিয়ে ফেললে। তোমার এই বুদ্ধির কথা আমি কোনোদিন ভাবতেই পারিনি। আমাদের তো মাথা গোঁজার মতো কোনো নিজস্ব জায়গা বা জমি ছিল না, তাই ভাবলাম এই ভাসমান কচুরিপানার উপর ঘর তুললে অন্তত থাকার একটা সম্বল তো হবে। তোমার মতো এমন একটা লক্ষ্মী আর বুদ্ধিমতী মেয়েকে নিজের স্ত্রী হিসেবে পেয়ে আমার ভাগ্য খুলে গেছে কবিতা। এই ঘরের জন্য আমাদের কোনো টাকাও লাগলো না। আমাদের থাকার একটা ঠিকানা তো হলো। এবার আমাদের এই নতুন সংসারটা সুখে শান্তিতে গুছিয়ে নিতে হবে। তুমি শুধু নিজের মনটাকে শক্ত রেখো। তুমি একদম চিন্তা করো না কবিতা। আমি কালকে সকাল থেকেই এই গায়ের হাটে গিয়ে নিজের জন্য একটা ভালো কাজ খুঁজবার চেষ্টা করব। তুমি দেখে নিও। তোমার মুখে এই কাজের কথা শুনে আমার খুব ভালো লাগছে। তুমি মন দিয়ে একটা কাজ খুঁজে নিলে আমাদের আর এই কষ্টের দিনগুলো খুব চটপট কেটে যাবে। কি রে রঞ্জন, তুই সাত সকালে এই রাস্তার মোড়ে অমন উদাস মুখে একা একা দাঁড়িয়ে আছিস কেন? শহর থেকে কবে ফিরলি রে ভাই? সব ভালো তো? আর বলিস না অমিত, পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে বিপদে পড়ে গেছি রে। আমি একটা বিয়ে করেছি, কিন্তু মা আমাদের ঘরে তুলতে একবারে মানা করে দিল। সে কি রে, কাকিমা তোকে ঘর থেকে তাড়িয়ে দিল? কিন্তু তুই এই ভর দুপুরে এই হাটের নামি অফিস আর স্কুলগুলোর ভেতরে অমন করে ঘুরছিলি কেন রে ভাই?
নিজের সংসারের জন্য একটা কাজ দরকার রে অমিত, কিন্তু অলস বলে গ্রামের এই মানুষগুলো আমাকে চেনে, তাই শিক্ষিত হওয়া সত্ত্বেও কেউ কোনো কাজ দিচ্ছে না। তুই তো আগে অলস ছিলি রঞ্জন, তাই হয়তো লোকজন তোকে চটপট বিশ্বাস করতে পারছে না। তুই একদম চিন্তা করিস না, আমি তোর জন্য একটা ব্যবস্থা করছি। তুই যদি আমার জন্য ছোটখাটো একটা কাজের খোঁজ পাস তবে চটপট আমার এই নতুন ঠিকানায় চলে আসিস ভাই। আমি এখন আর নিজেদের আগের বড় বাড়িতে থাকছি না। ওগো, আমার মনটা আজ সকাল থেকে কেমন যেন করছে। আমার একমাত্র ছেলেটা এই অভাবের দিনে কোথায় আছে, কি খাচ্ছে, আমি তো কিছুই জানি না। তুমি নিজেই তো জেদ করে রঞ্জন আর ওই নতুন মেয়েটাকে এই ঘরে দরজা থেকে তাড়িয়ে দিলে শান্তি। এখন আবার একা বসে অমন করে কাঁদছো কেন? আমি তো নিজের কোনো স্বার্থের জন্য ওদের তাড়াইনি গো। রঞ্জন তো অলস, ওই সোনার টুকরো মেয়েটা তো না খেয়ে ওর সাথে কষ্ট পাচ্ছে। তুমি নিজের মনের ভেতর এমন মিছে ভয় আর চিন্তা রেখো না শান্তি। রঞ্জন তো আর ছোটটি নেই, নিজের বউয়ের কষ্টের কথা ভেবে ওকে ঠিক একটা ব্যবস্থা করবে। রঞ্জন যদি এই বিপদে পড়েও নিজের অলস স্বভাবটাকে একেবারে না শুধরায়, তবে ওই সরল মেয়েটার পুরো জীবনটাই এই কষ্টের সংসারে একেবারে নষ্ট হয়ে যাবে গো। তুমি একটু মনটা শক্ত করো শান্তি, ওপরওয়ালাকে ডাকো, নিজের উপর ভরসা রাখো, দেখবে ওপরওয়ালা আমাদের ছেলে আর পুত্রবধূর জন্য একটা ভালো ব্যবস্থা ঠিক করে দেবেন। কবিতা, আজকে সকাল থেকে পুরো গ্রাম ঘুরেও একটা ছোট কাজ জোগাড় করতে পারলাম না। সবাই আমার পুরনো অলস স্বভাবের কথা তুলে অনীহার সাথে তাড়িয়ে দিচ্ছে। তুমি প্রথম দিনেই অমন করে নিজের মনটাকে একেবারে খারাপ করো না গো। আমাদের কপালে ছোটখাটো একটা কাজ ঠিক জুটে যাবে। তুমি শুধু নিজের ওপর চিলতে ভরসা রাখো। তোমার মতো একটা ভালো মেয়ের দায়িত্ব নিয়েও আমি এক মোটা চাল জোগাড় করতে পারছি না কবিতা। আমার এই পড়াশোনার কোনো দামই দিতে পারলাম না এই গায়ে। তুমি তো একা নও, কাল থেকে আমিও তোমার সাথে গ্রামে ঘুরে কাজ খোঁজার চেষ্টা করব। দুজনের এই খাটুনিতে আমাদের ঘরের অভাব ঠিক দূর হয়ে যাবে, দেখো। তুমি এই নদীর জলের উপর একা একা কাজ খুঁজতে কোথায় যাবে কবিতা? তার চেয়ে আমার বন্ধু অমিত যদি একটা ভালো কাজের ব্যবস্থা করতে পারে তবে উপকার হতো। হ্যাঁ, তোমার বন্ধু তো একটা ব্যবস্থা করবে বলেই কথা দিয়েছে। তুমি আজ রাতটা শান্তিতে ঘুমাও, কাল সকালে উঠে নতুন করে আবার কাজের খোঁজে বের হতে হবে। দেখ রঞ্জন, তুই তো গ্রামে অন্য কোনো সম্মানীয় কাজ পাচ্ছিস না রে ভাই। আপাতত তুই এই ধান কাটার দলেই ঢুকে পড়, দিন শেষে কিছু ভালো পয়সা তো পাবি। আমি এত বছর শহরে বড় বড় বই পড়ে পড়াশোনা শেষ করে এখন ভর দুপুরে চাষিদের সাথে মাঠে নেমে রোদের মধ্যে ধান কাটবার কাজ করবো রে অমিত? তুই এই অভাবে পড়েও নিজের পড়াশোনার দিমাগ দেখাচ্ছিস রঞ্জন। ঘরে তোর নতুন বউ না খেয়ে কষ্ট পাচ্ছে, এখন তোর এই আলসেমি মানায় না রে ভাই। তুই একদম ঠিক কথাই বলেছিস অমিত। আমার এই অলস জেদ ধরে বসে থাকলে আর ঘরে নতুন উনুনে চাল ফুটবে না। আমি এই কাজটাই করবো রে। তবে আর মিছে দেরি করিস না রঞ্জন, তুই মন দিয়ে কাজ কর। তোর এই নতুন সংসারের দায়িত্ব তো তোকেই নিতে হবে ভাই। তুই আমার উপকার করলি অমিত, এই বিপদের দিনে কাজটা পাইয়ে দিয়েছিস। আমি আজকে থেকেই এই খাটুনির কাজটা ভালো করে করবার চেষ্টা করব রে। রঞ্জন, তুমি এই ভর দুপুরে মাঠের কাজ ফেলে রেখে ঘরের ভেতর অমন করে ঘুমাচ্ছ কেন? ধান কাটার দলের লোকজন তো তোমার খোঁজ করার জন্য লোক পাঠিয়েছিল। তুমি প্রতিদিন সকাল থেকে আমার মাথার কাছে এসে অমন কাজের জন্য ঘ্যান ঘ্যান করো না কবিতা। ওই কড়া রোদের মধ্যে দিনরাত খাটুনির কাজ আমার ভালো লাগে না। তুমি যদি এই অভাবের দিনে মাঠের কাজটা অমন করে মাঝপথে ছেড়ে দাও, তবে আমাদের ঘরের উনুন জ্বলবে কি করে? ঘরে তো চিলতে চালও অবশিষ্ট নেই। আমি যদি সেবার হুট করে তোমাকে বিয়ে না করতাম কবিতা, তবে আজকে আমার মা বাবা আমাকে সুখে শান্তিতে নিজেদের ঘরে বসিয়ে খাওয়াতো। তুমি আজ আমায় বিয়ে করার জন্য অমন করে খোঁটা দিচ্ছ রঞ্জন। আমি তো তোমার ঘরে এসে কোনো বিলাসিতা চাইনি, শুধু দুমুঠো অন্যের জন্য বলছি। তোমাকে বিয়ে করেছি বলে কি আমার জীবনের সমস্ত সুখ একেবারে শেষ করে দেব নাকি? হ্যাঁ, তুমি এতই যদি খাবে তবে নিজে বাইরে গিয়ে কোনো কাজ খুঁজে নাও না। হ্যাঁ মা, ক্ষুধায় পেটটা জ্বলছে, এই গরিব দুঃখীকে চিলতে ভিক্ষা দিন না মা। কাল থেকে আমাদের ঘরের উনুনে এক ফোঁটা চালও পড়েনি।
দয়া করুন মা। কে রে তুই বৌমা? তুই এই ভর দুপুরে হাটের মাঝখানে দাঁড়িয়ে অমন করে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করছিস কেন রে মা? মা, আপনি আমায় আপনি ক্ষমা করুন মা, লজ্জার কথা হলো। তুই এই হাটের মাঝখানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আর একটা কথাও বলিস না বৌমা। রঞ্জন তোকে এই অবস্থায় হাটে পাঠালো কি করে? চল আগে আমার সাথে বাড়িতে চল। না মা, আমি আপনার ওই ঘরে গিয়ে আর কোনো নতুন অশান্তি বাড়াতে চাই না। আপনি আমায় নিজের মতো করে এই পথেই থাকতে দিন। আমি তোকে এই নোংরা রাস্তার ওপর অমন করে একা ফেলে রেখে আর একটা মুহূর্তও যাব না বৌমা। আগে তুই বাড়ি চল, সব কথা আমি নিজের কানে শুনবো। দেখেছো গো, আমি তোমায় আগের দিনই ঠিক কথাই যে বলছিলাম। আজ রঞ্জনের অলস স্বভাবের জন্য ঠিক সেই নোংরা ঘটনাটাই ঘটলো। ওই মেয়েটার জীবনটাও একেবারে শেষ করে দিল। রঞ্জন নিজের ঘরের নতুন বউকে অমন না খাইয়ে রেখে মাঠে কাজ না করে ঘরে ঘুমিয়ে কাটালো কি করে শান্তি? ও এতটা নিষ্ঠুর আর অলস ছিল না রে মা। ও তো অলস, নিজের আরাম ছাড়া আর কিচ্ছু বোঝে না। বৌমা, তুমি আর নিজের মন খারাপ করে অমন চোখের জল ফেলো না মা, তুমি শান্ত হও। বাবা, আমার কপালে এমন দুঃখ ছিল তা তো আগে বুঝিনি। ওনার এই অলস স্বভাবের জন্য আমাদের এত সুন্দর সংসারটা নষ্ট হলো। তুমি মনের ভেতর আর কোনো নতুন চিন্তা বা ভয় রেখো না মা। তুমি আজকে থেকে আমাদের এই নিজের বাড়িতেই থাকবে। বাকি ব্যবস্থা আমরা দুজনে মিলে ভালো করে করছি। হ্যাঁ বৌমা, তুই একদম ঠিক কথা বলেছিস। রঞ্জনকে এবার একটা ভালো শিক্ষা দিতে হবে। তুই ঘরের ভেতর গিয়ে চটপট হাত মুখ ধুয়ে চিলতে খেয়ে নে মা। অমিত রে, আমার বড় সর্বনাশ হয়ে গেছে ভাই। কবিতা আজকে সকাল থেকে কোথায় যেন একেবারে চলে গেছে। আমি চারিদিকের এত জায়গায় খুঁজেও ওর কোনো খোঁজ পেলাম না। কি রে রঞ্জন, তুই এই মাঝরাতে এখানে এসে অমন পাগলের মতো কি সব উল্টোপাল্টা কথা বলছিস? ঘরের লক্ষ্মী বউকে তুই হুট করে কোথায় হারিয়ে ফেললি রে ভাই? আমি তো আজকে দুপুরের দিকে অলস হয়ে ঘরের ভেতর একা একা ঘুমাচ্ছিলাম রে অমিত। ও আমার কাজের কথা বলায় আমি রাগ করে ওকে অনেকগুলো খারাপ কথা শুনিয়েছিলাম। তুই পড়াশোনা শেষ করে নিজের ঘরের বউকে দুমুঠো অন্ন না দিয়ে উল্টো অমন খারাপ কথা শোনালি কি করে রঞ্জন? তোর এই অলস স্বভাবের জন্যই আজও ঘর ছেড়েছে। আমি নিজের ভুলটা এখন ভালো করে বুঝতে পারছি রে অমিত। তুই চটপট আমার সাথে চল না ভাই। দুই বন্ধু মিলে চারিদিকের পথগুলো আর একবার খুঁজি। এই ঘোর অন্ধকারের মাঝে তুই আর কোথায় খুঁজবি রঞ্জন? চল, আজ রাতটা আমার ঘরেই কাটাবি। কাল সকাল হলে নতুন করে আবার গ্রামের চারিদিকে খোঁজ করব। মা, আমার দিকে একবার তাকাও মা। আমি গত দুদিন ধরে কিচ্ছু খাইনি। চারিদিকের পথ খুঁজেও কবিতাকে কোথাও পেলাম না। আমার কষ্ট হচ্ছে মা। তুই তুই এখানে কোন মুখে এসেছিস রঞ্জন? যে ছেলে নিজের অলস স্বভাবের জন্য ঘরের লক্ষ্মী বউকে না খাইয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে পাঠায়, তার এই বাড়িতে কোনো জায়গা নেই। মা, আমি বড় ভুল করে ফেলেছি। আমার ওই আলসেমি আর কোনো দিন থাকবে না। তুমি শুধু আমার কবিতাকে একটু খুঁজে এনে দাও মা। আমি না হলে মরে যাব। আমি তোর কোনো মিছে কান্নাকাটি আর শুনতে চাই না রঞ্জন। তুই আগে তোর এই নতুন বউকে চারিদিক থেকে খুঁজে নিয়ে আয়, তবেই তোর এই ঘরে ঠাঁই হবে। বাবা, বাবা তুমি তো সব বোঝো। তুমি অন্তত মাকে একটু বলো না। আমি এই অসুস্থ শরীর নিয়ে এখন কোথায় যাব? আমার যে আর এক চিলতে দাঁড়ানোর জায়গা নাই। তোর মা একদম ঠিক কথাই বলেছে রে রঞ্জন। তুই যদি তোর আলসেমি একবারে বাদ দিয়ে নিজের খাটুনিতে সংসার চালাতে পারিস, তবে এ বাড়িতে পা রাখিস। মা, এই নাও আমার নিজের খাটুনির প্রথম উপার্জনের টাকা। আমি রোদ্দুরের মধ্যে দিন রাত এক করে ওই মাঠের ধান কাটবার কাজ করে এই সামান্য পয়সাগুলো এনেছি মা। তুই সত্যি মাঠে গিয়ে অমন খাটুনির কাজ করে এই টাকাগুলো নিয়ে এলি রঞ্জন? তোর মনের ভেতর থেকে তোর ওই পুরনো অলস স্বভাবটা তবে একেবারে চলে গেল? হ্যাঁ মা, আমি আর কোনো দিনও ঘরে বসে অমন আলসেমি করব না। মন দিয়ে নিজের কাজ করব। এবার তোমরা আমার কবিতাকে খুঁজে দাও মা। আমি আমার সংসার ফেরত চাই।
তোর মুখের এই সততার কথা শুনে আজ আমার বুকটা জুড়িয়ে গেল রে রঞ্জন। তুই এখন সোজা তোদের সেই পুকুর পাড়ের কচুরিপানার ঘরে চলে যা। কিন্তু মা, কবিতা একা একা ওই ফাঁকা কচুরিপানার ঘরে এই সন্ধ্যের মাঝে কিভাবে থাকবে? ও তো এখনো গ্রামের কোথাও একটা কষ্ট করে লুকিয়ে আছে। তুই ওসব নিয়ে আর চিন্তা করিস না রঞ্জন। তুই তুই নিজের ঘরে গিয়ে উনুনটা ধরিয়ে বস। কবিতা ঠিক সময় মতো নিজের ঠিকানায় পৌঁছে যাবে। তুই যা। কবিতা, তুমি এতদিন আমাকে একা ফেলে কোথায় লুকিয়েছিলে কবিতা? আমি তোমার জন্য চারিদিকের কত পথ খুঁজেছি। আমার ভুল হয়ে গেছে। আমি তোমার উপর রাগ করে কোথাও চলে যাইনি রঞ্জন। তোমার এই অলস স্বভাবটা দূর করার জন্য মা আর বাবা আমাকে ওনাদের নিজেদের বড় বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। কিরে রঞ্জন, এবার তোর মনের ভেতর চিলতে শান্তি হলো তো? তুই যদি আবার আগের মতো অলস হয়ে ঘরে বসে থাকিস, তবে কিন্তু তোর এই নতুন ঘরটাই একেবারে ভেঙে যাবে। মা বাবা, তোমরা দুজনে এই মাঝরাতে আমাদের এই ছোট কচুরিপানার ঘরে এসেছো। আমি তোমাদের সামনে হাত জোড় করে নিজের এই ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। আমরা তোকে কোনোদিনও মন থেকে তাড়িয়ে দিইনি রে রঞ্জন। শুধু তোর ভেতরের আসল মানুষটাকে মেরে তোকে একজন খাঁটি দায়িত্ববান স্বামী বানাতে চেয়েছিলাম। তুই সফল হয়েছিস রে, সফল হয়েছিস। তুই এই ভাঙা কচুরিপানার ঘরে নিজের নতুন বউকে নিয়ে আর কষ্ট করিস না রঞ্জন। চল, তোরা দুজনে আজই আমাদের সাথে নিজেদের ঘরে ফিরে চল। আজ থেকে আমাদের এই বাড়ির ভেতরের সমস্ত দায় দায়িত্ব আমি নিজের হাতে তোর ওপর তুলে দিলাম বৌমা। আমার বিশ্বাস তুই এই ঘর ভালো সামলাবি। মা, আপনি আমার মতো একটা অনাথ আর গরিব ঘরের মেয়েকে নিজের ঘরের বড় বউয়ের এত বড় সম্মান দিলেন। আমি আমার শেষ দিন পর্যন্ত এই ঘরের মর্যাদা রাখবো মা। তুই হলি আমার ঘরের লক্ষ্মী বৌমা। তোর জন্যই তো আজ আমার এই অলস ছেলেটা নিজের খাটুনির পরিশ্রমে নতুন করে মাথা তুলে দাঁড়াতে শিখল রে মা। মা, তুমি আর কবিতাকে নিয়ে চিন্তা করো না। আমি কালকে সকাল থেকেই আবার ওই মাঠের কাজে যাব। আমার এই নতুন সংসারের কোনো অভাব আমি আর রাখবো না। তোর মুখের এই দায়িত্বের কথা শুনে আজকে আমার আনন্দ হচ্ছে রে রঞ্জন। এবার তোরা দুজনে মিলে এই ঘরটাকে সুখে শান্তিতে আগলে রাখিস মা। হ্যাঁ রঞ্জন, তোর এই কাজের ব্যাপারটা এবার থেকে আমি নিজেই ভালো করে দেখে নিচ্ছি। তোকে আর কষ্ট করতে হবে না।